নমস্কার। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা এবং ঠাকুরের পার্ষদ শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজির জীবনের একটি অজানা ঘটনা দিয়ে শুরু করব। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ছিলেন স্বভাবসিদ্ধ কথোপকথনকারী। যে কোনো সময় যে ব্যক্তি মহারাজের কাছে যাক না কেন, মহারাজ তার সঙ্গে যে কোনো বিষয়ে কথাবার্তা বলতে চাইতেন এবং পারতেন। আবার মহারাজ ছিলেন নিবিষ্ট একজন শ্রোতা। মহারাজের কাছে যাঁরা গেছেন সেটি তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কথার মধ্যে ভুল বা উচ্চারণে ভ্রান্তি বা বেঠিক কিছু উল্লেখ করলে সঙ্গে সঙ্গে মহারাজ সেটি খুব মিষ্টি করে ধরিয়ে দিয়ে মৃদু হাসতেন, যাতে উক্ত ব্যক্তি আহত না হন। কত মানুষ তাদের জীবনের কত সুখ দুঃখের কথা মহারাজকে বলেই না শান্তি পেতেন। মহারাজ বহু সময় ধরে নিবিষ্ট মনে ঘাটটি নিচু করে তাদের কথা শুনতেন। শুনে হয়তো দু চারটে কথা খুব আন্তরিকতার সঙ্গে বলতেন। মানুষের মন তৃপ্তিতে ভরে উঠত, অসহায়তা বোধ কেটে যেত। কোথায় একটা নোঙর বাঁধার আশ্রয় তারা জীবনে খুঁজে পেত। এই ধরনের লোকেরা কথা বলে চলে গেলে মহারাজ কখনো আমাদের বলেছেন, দেখো মানুষের জীবনে কত দুঃখ, জ্বালা, যন্ত্রণা আর অশান্তি। মাঝে মাঝে কি মনে হয় জানো, এক জ্বালা ভর্তি টাকা আর এক জ্বালা ভর্তি শান্তি নিয়ে বসে থাকি, আর তা থেকেই মানুষকে প্রয়োজন মতো দিই। আমরা কী বা ওদের দিতে পারি? ওরা সব রকম চেষ্টা করে একেবারে শেষে এখানে আসে। আমিও যদি তাদের দুঃখ দুর্দশার কথা না শুনি, ওরা আর কোথায় যাবে? আর যে কোথাও ওদের যাবার নেই, তাই মন দিয়ে শুধু ওদের কথা শুনি, দু একটা কথা বলি। তাতেই অনেকে বলে, মহারাজ প্রাণটা জুড়িয়ে গেল, প্রাণে যে কি শান্তি পেলুম আপনার কাছে এসে। ভাবি আমরা কী বা করেছি ওদের জন্য। আরও আশ্চর্যের ব্যাপার দেখেছি, সমাজে যারা ভালো নয় বলে সাধারণত পরিচিত, কোনো ক্রমে তারা যখন মহারাজের সংস্পর্শে এসে পড়ত, দেখতাম মহারাজ তাদের সঙ্গেও কি স্বাভাবিক ও সহজভাবেই না ভাবের আদান প্রদান করতেন। ফের তারা মহারাজের কাছে আসার জন্য তীব্র আকর্ষণ বোধ করত, আসত। মহারাজকে তারা আপনার করে নিতে পারত দেখে সেই সব লোকেদের আত্মীয় স্বজনরা বিস্মিত হতো, বলতো কখনো তারা ভাবেনি যে ওর মতো মানুষের মধ্যেও এতটুকু কিছু সৎপ্রবৃত্তি আছে। মহারাজের কাছে এসে নাকি সেটা খুলে গেছে ইত্যাদি। মহারাজের জীবনে অন্যতম বৈশিষ্ট্য ছিল, মহারাজ কখনো কোনো অবস্থাতেই কোনো মানুষকে হোপলেস মনে করতেন না। যে যেখানেই আছে সেটিকে অনুধাবন করে তার পক্ষে অনুকূল এবং প্রয়োজনীয় ছোট ছোট পদক্ষেপে তাকে তার অজান্তেই এগিয়ে দিতেন। এ যেন ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শের আদলে তৈরি একটি নিখাত আদর্শ জীবন। এবার আমি আপনাদের বলবো স্বামী তুরীয়ানন্দজির জীবনের একটি অজানা ঘটনা। 1905-এর প্রথম ভাগে এক শুভ দিনে নতুন গৃহে সেবাশ্রমের কাজ শুরু হয়। হরি মহারাজ ওই বছর মায়াবতী যান এবং নভেম্বর মাসে আলমোড়া ও নৈনিতাল হয়ে কঙ্খলে এসে কিছুদিন থাকেন। কঙ্খলের গঙ্গা তীরে সুরতগিরির আশ্রম বাড়িটি তাঁর খুবই প্রিয় ছিল। তিনি যখন কঙ্খলে আসতেন তখন এই আশ্রমের কাছে
একটি ঘাটে স্নানাদি সেরে দীর্ঘক্ষণ তপস্যায় মগ্ন থাকতেন বলে এখনও কঙ্খলে শোনা যায়। স্বামী সর্বগতানন্দের লেখনীতে স্বামী তুরীয়ানন্দজির একটি সুন্দর স্মৃতিকথা আছে, যা আপনাদের বলবো। যদিও সেখানে সময়ের উল্লেখ নেই, তবে আশ্রমের অবস্থার যে বর্ণনা আছে তাতে সেটি 1905 সালেই হবে বলে মনে হয়। সেবার প্রথমে তিনি কাছাকাছি কোনো প্রাচীন মঠে উঠেছিলেন। পরে স্বামী কল্যাণানন্দ কঙ্খলেই আশ্রম করে আছেন জানতে পেরে স্বামী তুরীয়ানন্দজি তাঁর সঙ্গে সেবাশ্রমে থাকবেন বলে চলে আসেন। আশ্রমে থাকার ব্যবস্থা ভালো কিছু ছিল না, তাই কল্যাণানন্দজি কিছুটা সংকোচ বোধ করছিলেন। কিন্তু স্বামী তুরীয়ানন্দজি সর্বপ্রকার বিলাসিতার বিরোধী ছিলেন। তিনি বলতেন, আমি যে কোনো জায়গায় থাকতে পারি। সৌভাগ্যক্রমে স্বামী ব্রহ্মানন্দজির জন্য তৈরি করা থাকার জায়গাটি প্রস্তুত ছিল। ওইখানেই মহারাজের থাকার ব্যবস্থা করা হলো। ক্যানালের পাড় থেকে চণ্ডীপাহাড় অবধি এলাকা তখন ভীষণ ঘন জঙ্গলে আকীর্ণ। একটি বুনো মোষ রাত্রে সেখানে দাপিয়ে বেড়াতো। পথে যা কিছু পড়তো সে ছিন্ন ভিন্ন করে দিত। কখনো যদি সে বেশি কাছাকাছি চলে আসতো, কল্যাণানন্দজি ও নিশ্চয়ানন্দজি উঠে তাকে তাড়ানোর ব্যবস্থা করতেন। অদ্ভুতভাবে স্বামী তুরীয়ানন্দজি মোষ আসার অনেক আগে থেকেই ওহে কল্যাণ, মোষটা আসছে বলে সতর্ক করে দিতেন। আশ্রমে একটা বড় ড্রাম ছিল। মহারাজরা সেটি পিটিয়ে বুনো মোষটিকে তাড়িয়ে দিতেন। বেশ কয়েকদিন এরকম হওয়ার পর কল্যাণানন্দজি একদিন স্বামী তুরীয়ানন্দজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কি রাত্রে ঘুমোন না? না হলে এত সামান্য শব্দে আপনি জেগে ওঠেন কি করে? তিনি উত্তরে শুধু বললেন, তোমাদের মতো নয়। কল্যাণানন্দজি তাঁর ডায়েরিতে উত্তরটি লিখে রেখেছিলেন। তাঁর দেহত্যাগের পর স্বামী সর্বগতানন্দের ওপর তাঁর জিনিসপত্র গুছিয়ে রাখার দায়িত্ব পড়ে। সেই সময় ওই ডায়েরিটি তাঁর হাতে আসে। তখন 1937 সালের শেষ। স্বামী জগদানন্দ সেবাশ্রমে রয়েছেন। স্বামী সর্বগতানন্দ স্বামী জগদানন্দকে সেই বুনো মোষের কাহিনীটি বর্ণনা দেখান এবং স্বামী তুরীয়ানন্দজির উত্তর তোমাদের মতো নয় এর অর্থ জানতে চান। স্বামী জগদানন্দ বললেন, তিনি সাধারণের মতো ছিলেন না। তিনি ঘুমোতেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও পরিপূর্ণভাবে সজাগ থাকতেন। আমরাও এটা লক্ষ্য করেছি। সেই জন্যই তিনি মোষ আসার শব্দ এত আগে থেকে শুনতে পেতেন। জানো তো, শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, ঘুমেরে ঘুম পাড়িয়েছি। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য এ ব্যাপারে কিছু কম যেতেন না। স্বামী জগদানন্দের সৌভাগ্য হয়েছিল স্বামী তুরীয়ানন্দজির সঙ্গ ও সেবা করার। কাজেই এক্ষেত্রে তার ব্যাখ্যা প্রণিধানযোগ্য। আজ এই পর্যন্তই। এর পরবর্তী অংশে কি ঘটল তা আমি এর পরবর্তী পর্বে আপনাদের শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।